আমার ভালোবাসায় কি কমতি ছিল আল্লাহ? কেন এমন জীবন দিলে আমায়? আমি কি করব? মৃত্যু দাও আমাকে। পদ্মজা চোখ ভর্তি জল নিয়ে তুষারের দিকে তাকাল। তুষার এক হাত কপালে ঠেকিয়ে বিড়বিড় করে। মাই গড! তার শ্বাস প্রশ্বাস ঘন হয়ে যায়, চোখে জল চিকচিক করছে। এমন অদ্ভুত ভালোবাসা যে দুটো দেখেনি। একজন খুন হতে চেয়েছে, আরেকজন খুন করে মুক্তি দিয়েছে। ফাহিমা কাঁদছে। পদ্মজা মিষ্টি করে হেসে বলল, আপনি এভাবে কাঁদছেন কেন? আমির হাওলাদারের একটা সুন্দর জীবন হতে পারত। পুলিশ হয়ে ক্রাইম কিং এর জন্য কাঁদছেন? তুষারের বুক ফুরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কঠিন মনের তুষার ভেঙে পড়েছে। ভালোবাসার অনেক ব্যাখ্যা সে শুনেছে, কিন্তু ভালোবাসা এমনও হতে পারে সে ভাবেনি। তুষার বলল, তিনি অবশ্যই চেষ্টা করেছিলেন এই জগৎ থেকে বের হতে, কিন্তু পায়নি। তিনি আষ্টে পাষ্টে পাশের রাজ্যে জড়িয়ে গিয়েছিলেন। কিন্তু ভালোবাসার কোনো আদালত থাকলে সে আদালতে আমির হালদারের সব খুন মাফ। পদ্মজা ঠোঁট কামড়ে হাসে। অনেক কাহিনী, অনেক কান্না তো এখনো বাকি। এরা এইটুকুতে কেঁদে অস্থির। তার ভীষণ হাসি পাচ্ছে, ভীষণ। দাদার দুই হাত তুলে সবাইকে শান্ত হতে বললেন। তাৎক্ষণিক কোলাহল কমে আসে। তিনি সবার উদ্দেশ্যে বললেন, আমার ঘরের বিচার আমার ঘরে হবে। আমি এ বিষয়ে কথা বলতে চাই না। রিদওয়ান, পদ্মাশীকে বাড়ি নিয়ে যাও। রিদওয়ান পদ্মজাকে ছুতে উদ্যত হতেই লিখন চেঁচিয়ে বলল, পদ্মজা যাবে না। লিখন পদ্মজার জন্য ভয় পাচ্ছে। হাওলাদার বাড়ির মানুষগুলো কত বড় মিথ্যাবাদী সে আজ টের পেয়েছে। এত বড় মিথ্যে চাপিয়ে দিল নিজেদের কুকর্ম লুকোতে। মজিদ হাওলাদারের মিথ্যে অভিনয় তাকে অবাক করেছে খুব। এরা পদ্মজাকে বাড়ি নিয়ে কি করে কে জানে। রিদন লিখনের কথা শুনল না। সে পদ্মজাকে ধমকের স্বরে বলল, বাড়ি চলো। তারপর হাত ধরল। সঙ্গে সঙ্গে পদ্মজাও রিদওয়ানের হাত চেপে ধরল। চাপা স্বরে বলল, 6 বছর আগের অপবাদ আবার আমার জীবনে নিয়ে আসার জন্য আপনার মতো নরপশুদের অভিশাপ। কিন্তু এবার না আমাকে, না আমার বোনদের কাউকে ছোঁয়ার সাহস কেউ দেখাতে পারবে না। পদ্মজা রিদওয়ানের মুখের উপর থুথু ছুঁড়ে মারে। উপস্থিত মানুষজন চমকে যায়। কোলাহল দ্বিগুণ হয়। রিদওয়ান পদ্মজার দিকে আগুন চোখে তাকায়। তার উপর হাত তোলার জন্য প্রস্তুত হয়। পদ্মজার পেছনে দাঁড়িয়েছিল পূর্ণা। সে আর রাগ নিয়ন্ত্রণ করতে পারল না। রিদওয়ানের পূর্বে রিদওয়ানের গালে শরীরের সব শক্তি দিয়ে থাপ্পড় বসিয়ে দিল। পূর্ণার আকস্মিক ব্যবহারে সবাই চমকে যায়। চারিদিকে চেঁচামেচি শুরু হয়ে যায়। বিশৃঙ্খলা বেড়ে যায়। রিদওয়ান রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। সে পূর্ণার গলা চেপে ধরে। শিরিন ভয়ে চিৎকার করে ওঠে, ও আল্লাহ, আল্লাহর গজব পড়ছে, এইখানে গজব পড়ছে। তারপর দ্রুত সরে যায়। শাহানা খলিল রিদওয়ানকে আটকানোর চেষ্টা করে। রিদওয়ান রাগে কিরমির করছে। খলিল চাপা স্বরে রিদওয়ানের কানে কানে বললেন, ঋতু, পূর্ণারে ছাড়, মানুষ দেখতেছে। রিদওয়ান ছাড়ল না। পদ্মজা জানে এই মুহূর্তে সে হাওলাদার বাড়ির মানুষদের আঘাত করলে গ্রামবাসী ভালো চোখে দেখবে না। তবুও রিদওয়ানকে আঘাত করার জন্য বাধ্য হতে হয়। পদ্মজা রিদওয়ানের পেট বরাবর জোরে লাথি বসায়। রিদওয়ান ছিটকে সরে যায়। দুই হাতে পেট চেপে ধরে। শাহানা ও মা গো বলে চেঁচিয়ে উঠল। পূর্ণা মাটিতে লুটিয়ে পড়ে। মৃদুল গফুর মিয়াকে নিয়ে স্কুলের দিকে আসছিল। দূর থেকে দেখতে পেল মাঠের মানুষজন অস্থির হয়ে আছে। সে গফুর মিয়াকে বলল, আব্বা, আপনি আসেন, আমি আগে যাইতাছি। তারপর দৌড়াতে থাকে। স্কুল মাঠে পৌঁছাতেই উঁচু ঢিলায় রিদওয়ানকে পূর্ণার গলা চেপে ধরতে দেখল। তার রক্ত মাথায় উঠে যায়। শরীরে যেন কেউ আগুন ধরিয়ে দেয়। এদিক ওদিক খুঁজে একটা মাঝারি আকারের বাঁশ পেল। সে দ্রুত বাঁশ নিয়ে দৌড়াতে থাকে। এক হাতে লুঙ্গি ধরে, যা হাঁটু অবধি উঠে আসে। মৃদুলের দৌড়ের গতিতে অনেক মানুষ ধাক্কা খেয়ে উল্টে পড়ে। মৃদুলের চোখের দৃষ্টি রিদওয়ানের দিকে। তার মস্তিষ্ক এলোমেলো। মজিদ দ্রুত পদ্মজা রিদওয়ানের মাঝখানে গিয়ে দাঁড়ালেন। চিৎকার করে বললেন, কি হচ্ছে? থামো সবাই। কিন্তু কোনো কিছুই থামল না। মৃদুলের উপস্থিতি সব লণ্ডভণ্ড করে দেয়। সে বাঘের মতো লাফিয়ে ওঠে টিলার উপর। বাঁশ দিয়ে রিদওয়ানকে আঘাত করতে গিয়ে শাহানা, খলিল সহ আরো দুজন লোককে আঘাত করে বসে। মজিদ দ্রুত টিলা ছেড়ে সরে যান। মৃদুল খুব রাগী। মৃদুলের এলাকার অনেকে মৃদুলকে মাথা খারাপ বলে।
সে কখনো বুদ্ধি দিয়ে কিছু করে না, সব সময় ক্রোধকে মূল্য দেয়। রাগের বশে কখন কি করে নিজেও জানে না। মানুষজন ছোটাছুটি করে পালাতে থাকে, শুধু মৃদুলের হুঙ্কার শোনা যায়। ক্রোধ তাকে উন্মাদ করে দিয়েছে। সে রিদওয়ানকে বলছে, জানোয়ারের বাচ্চা, তুই কার গায়ে হাত দিছস? তোরে আজ আমি মাটির ভিতরে গাইতা ফেলমু। আশেপাশে ছড়িয়ে থাকা মজিদ হাওলাদারের লোকেরা মৃদুলকে ধরতে দৌড়ে আসে। ত্রিধা ভয় দূর থেকে দুই হাতে মুখ ঢেকে ফো পাচ্ছে। আনোয়ার হোসেন ত্রিধার পাশে গিয়ে দাঁড়ালেন, ত্রিধার মাথায় হাত রাখলেন। আনোয়ার হোসেনের দিকে তাকিয়ে ত্রিধা হাউমাউ করে কেঁদে উঠল, বলল, লিখনকে কেন ছাড়ছে না ওরা? আনোয়ার হোসেন টিলার উপর চোখ রেখে বললেন, জানি না মা, কি হচ্ছে বুঝতে পারছি না। কেউ খুন হয়ে যাবে এখানে? লিখন যে কেন এসবে জড়িয়ে পড়লো? আনোয়ার হোসেনের কণ্ঠে আফসোস। ত্রিধা মাটিতে বসে, তার কলিজা ছিঁড়ে যাচ্ছে। 4-5 জন লোক লিখনকে জাপটে ধরে রেখেছে। লিখন ছটফট করছে ছোটার জন্য। এই দৃশ্য সে সহ্য করতে পারছে না। পদ্মজা পূর্ণাকে বুকের সাথে চেপে ধরল। পূর্ণা ভালো করে নিঃশ্বাস নিতে পারছে না। পদ্মজার বুক জ্বলছে। পূর্ণার কষ্ট তাকে পুড়িয়ে দিচ্ছে। মৃদুল রাগে আকাশ কাঁপিয়ে চিৎকার করছে। রিদওয়ানকে ধরতে পারলে সে চিবিয়ে খেয়ে ফেলবে, কিন্তু পারছে না। টিলার উপর 15-20 জনের একটা জটলা লেগে যায়। হাতাহাতি ধস্তাধস্তি চলে বিরোধহীনভাবে। মজিদ চোখের চশমাটা ঠিক করে ঠান্ডা মাথায় ভাবলেন, এই মুহূর্তে পরিস্থিতি হাতে আনা ভীষণ জরুরি, নয়তো অনেক বিপদ ঘটে যেতে পারে। তিনি তার ডান হাত রমজানকে ডেকে ফিসফিসিয়ে কিছু বললেন। মিনিট দুয়েকের মধ্যে জটলার মাঝখান থেকে একটা আত্মচিৎকার ভেসে আসে। শব্দ তুলে লিখন সার দেহ মাটিতে লুটিয়ে পড়ে। তার পিঠ থেকে রক্তের ধারা নামছে। মৃদুল আকস্মিক লিখনকে এইভাবে পড়তে দেখে চমকে যায়। রিদওয়ান লিখনকে আহত হতে দেখে মসজিদের দিকে তাকালো। তার মুখ রক্তাক্ত। মৃদুল এতজন উপেক্ষা করেও তাকে আঘাত করতে সক্ষম হয়েছে। মজিদ ইশারায় রিদওয়ানকে কিছু একটা বোঝালেন। রিদওয়ান তাৎক্ষণিক পদ্মজাকে খুঁজল। দেখল পদ্মজা মাটিতে পড়ে আছে, তার চোখ দুটি বোঝা। মজিদের একটা পদক্ষেপ পুরো পরিস্থিতি পাল্টে দিল। লিখন হয় মারা যাবে, নয়তো অনেকদিন হাসপাতালে পড়ে থাকবে। আর পদ্মজাকে একবার বাড়ি নিয়ে যেতে পারলেই হলো, আর মুক্তি পাবে না। রমজান সবার আড়ালে দ্রুত ঘাটে গেল। রক্তমাখা ছুরি আর হাতের রুমাল নদীতে ছুঁড়ে ফেলল। এশার আজান পড়ছে। পদ্মজা ধীরে ধীরে চোখ খুলল। নিজেকে নিজের ঘরে আবিষ্কার করল। মাথা ব্যথা করছে খুব। সে এক হাতে কপাল চেপে ধরে। তখনই দুপুরের সব ঘটনা মনে পড়ে যায়। পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল সে। তখন কে যেন পেছন থেকে মুখে কিছু একটা চেপে ধরে। তারপর আর কিছু মনে নেই। পদ্মজা দ্রুত উঠে বসে। জুতা না পরেই ঘর থেকে বেরিয়ে আসে। সিঁড়ি বেয়ে নামার সময় লতিফার দেখা পেল। লতিফা পদ্মজাকে দেখে বলল, কই যাইতেছ? পূর্ণা কোথায়? পূর্ণার কাছে যাব। পূর্ণা তো উপরে। পদ্মজা অবাক হয়ে প্রশ্ন করে, উপরে মানে 3 তলায়? হ। এখানে কে নিয়ে আসলো? পদ্মজা প্রশ্ন করল ঠিকই, উত্তরের আশায় থাকল না। দৌড়ে 3 তলায় চলে গেল। 3 তলার একটা ঘরেই পালঙ্ক আছে। রুম্পা যে ঘরে ছিল। পদ্মজা সেই ঘরে এসে মৃদুলকে দেখতে পেল। মৃদুল চেয়ারে বসে আছে। বিছানায় শুয়ে আছে পূর্ণা। পদ্মজা উল্কার গতিতে পূর্ণার মাথার কাছে গিয়ে বসল। মৃদুল পদ্মজাকে দেখে সংকুচিত হয়, বলল, পূর্ণা ভালো আছে ভাবি? ওকে অজ্ঞান? না, ঘুমাইতাছে। কিছুক্ষণ আগে সজাগ ছিল। খেয়েছে? আপনার ধারে অনেকক্ষণ বইসা ছিল। পদ্মজা পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিল। তারপর পূর্ণার গালে কপালে চুমু দিল। মৃদুলকে প্রশ্ন করল, প্রেমা প্রান্ত কোথায়? বাড়ি তো গেছে। ঠিক আছে ওরা? জি ভাবি। আর লিখন শাহ? লিখন শাহর কথা শুনে মৃদুল চুপ হয়ে যায়। পদ্মজা উৎকণ্ঠিত হয়ে প্রশ্ন করল, উনি কোথায়? কেমন আছেন? মৃদুল মাথা নত করে বলল, ভাবি, ভিড়ের মাঝে কেউ একজন ভাইরে ছুরি মারছে। পদ্মজা এক হাতে নিজের মুখ চেপে ধরে। তারপর কাঁপা স্বরে বলল, বেঁচে আছে? জানি না ভাবি, হাসপাতালে নিয়ে গেছে সবাই। পুলিশ আইছিল বিকালে। পদ্মজার চোখে জল টলমল করে ওঠে। মানুষটা এতদিন তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে, ধৈর্য ধরে থেকেছে।
কঠিন ব্যক্তিত্বের আড়ালে তার জন্য ভালোবাসা যত্ন করে রেখেছে। পদ্মজা সবকিছু জানে, সব জেনেও সে কিছুই করতে পারেনি। ভালো তো করতে পারলো না, উল্টো তার জন্য ক্ষতি হয়ে গেল। পদ্মজার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। দ্রুত সে জল মুছে ফেলল। আফসোস হচ্ছে, ঘাটে কথা বলা একদম ঠিক হয়নি। মেয়েগুলো হাতছাড়া হয়ে গেছে ভেবে সে চঞ্চল হয়ে উঠেছিল। আর লিখনও আজ এত উত্তেজিত হয়ে পড়েছিল।